অনাকুচিত আকাশের দিকে শূন্য দৃষ্টি মিলেই তাকিয়ে আছে মোহ। আজ রুমের জানলার ধারে বেতে সোফা পেতেই বসে আছে সে। আজ বহুদিন পর আকাশে তারা দেখা মিলল। বিগত ৩-৪ দিন ধরে তো আকাশে জমা হওয়া মেঘের কারণে যাদের দেখাও মেলে না। তবে আজকে সারাদিন বৃষ্টি না হয় আকাশটা বেশ পরিষ্কার দেখাচ্ছে। মোহর মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন এলোমেলো ভাবনা। যদি সেই সুস্থ হয় তারপর তার জীবনটা কেমন হবে? জীবনটা কি পুরোপুরি আবার আগের মতো হয়ে যাবে? মোহর বাহ্যিক রূপ, জীবন, স্বপ্ন সব আবার আগের মতো হয়ে যাবে তো, নাকি কিছুই ফিরে পাবে না সে? মোহ আকাশ থেকে দৃষ্টি ফিরে সামনে আয়নার দিকেই তাকায়। ভালো করে দেখে নিজেকে, হাত দিয়ে ছুঁয়ে দেয় নিজের গালটা। গায়ের রংটা কেমন ময়লা হয়ে গিয়েছে। মাথার চুলের পাশাপাশি চোখের পাতা থেকে পাপড়ি এবং ভ্রুও সব ঝরে পড়ে গিয়েছে। হাতে পায়ের শুভ্র নখগুলো কেমন কালো রং ধারণ করেছে। মোহ জানে সবটাই কেমোর পার্শ্ব প্রতিক্রিয়া। তবে ডক্টর তাকে আরেকটা সাইড ইফেক্ট সম্পর্কেও জানিয়েছিল। সেটা হচ্ছে কেমোর কারণে অনেক সময় ক্ষেত্রভেদে অনেক নারীদের ঋতুস্রাব সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। অনেক নারীদের স্থায়ীভাবেই বন্ধ হয়ে যায়। স্বামীভাবে যাদের বন্ধ হয়ে যায় সেই সকল মেয়েদের ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা শূন্যের কোঠায় চলে যায়। মোহকে এই ক্ষেত্রে ভাগ্যবতীই বলা যায়। এত এত সাইড ইফেক্টের মাঝে এই একটা সাইড ইফেক্ট থেকে সে রেহাই পেয়েছে। যদিও বাচ্চাদের প্রতি তার বিশেষ কোনো টানই নেই, তবু অদূর ভবিষ্যতে একটা বাচ্চা সকল মেয়েরই কাম্য। মোহ তার ব্যতিক্রম নয়। মায়ার জোড়াজুড়িতে মাস কয়েক আগেই 2 বোন মিলে নিজেদের বাচ্চার নামও ঠিক করে রেখেছে। মোহ বহু ভেবেই ঠিক করেছে তার কখনো ছেলে হলে নাম রাখবে মেসুদ ওজিল, আর মেয়ে হলে নাম রাখবে শাকিরা। এরকম উদ্ভট নাম শুনে মায়া হতভম্ব হলেও মোহর মাঝে তেমন একটা ভাবান্তর দেখাই যায়নি কখনো। ছেলের নাম ভাবতে গিয়ে তার মাথায় সর্বপ্রথম মাদ্রিদের প্রাক্তন এই মুসলিম খেলোয়াড়ের কথাই মনে পড়েছিল। আর মেয়ের নাম ভাবতে গিয়ে তার 2010 সালের ফুটবল বিশ্বকাপের ওয়াকালা ওয়াকারা গানের কথাই মনে পড়েছিল। মোহর অবান্তর ভাবনায় ভিড়ে ভাটা পড়ে ফোন কলের কসকস শব্দে। মোহ ফোনের দিকে না তাকিয়ে বুঝে যায় কার কাছ থেকে কলটা এসেছে। ইদানিং কল করে তার খোঁজ খবর নেওয়ার এক অদ্ভুত ব্যতিক রোগ হয়েছে ডাক্তারের। মোহ একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর কলটা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে একটা খোশ মেজাজ পুরুষ শোধালো, কেমন আছেন? শরীর ভালো? অ্যালার্জি জনিত কোনো সমস্যা হয়নি তো পরে? ভালো আছি, শরীরও ঠিকঠাক। হুম, কোনো অসুবিধা হয়নি। যাক, আলহামদুলিল্লাহ। কি করছিলেন? খাওয়া দাওয়া করেছেন? ওষুধ খেয়েছেন? খেয়েছি, ওষুধও খেয়েছি। আপাতত বসে আয়নায় নিজেকে দেখছিলাম। শেষ বাক্যে মোহের কণ্ঠে হতাশা ঠিকরে পড়ছে। মরণ স্পষ্ট টের পায় তা। নিশ্চয়ই এই মেয়ে আবারও নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে। মনন কথা গড়িয়ে বলে, আজকে একটা বাচ্চা এসেছিল। বাচ্চাটা স্টেথোস্কোপকে কি বলছিল জানেন? হরোস্কোপ। কি একটা অবস্থা! কেউ টোটোস্কোপ বলে তো কেউ হরোস্কোপ। বলেই মনন হাসতে থাকে। মোহর কপাল কুঁচকে আসে। সন্ধিহান গলায় জানতে চায়, আপনি কি আমাকে নিয়ে ঠাট্টা করছেন? হুম, মোটেও না। সত্যি বলতে টোটোস্কোপ শব্দটা বেশি কিউর। মোহ এবার আগ্রহী গলায় বলে, জানেন আমি ছোটবেলা থেকেই ভুলভাল উচ্চারণ করি। জানলা আছে না, ছোটবেলায় ওটাকে জানলা বলতাম আমি। আবার রিক্সাকে রিস্কা বলতাম। এমনকি একবার জেনারেল নলেজ এক্সামে বাংলাদেশের রাজধানী কি জানতে চাওয়ার পরে আমি কি উত্তর দিয়েছিলাম জানেন? কাকা। বলেই মোহ হাসিতে ফেটে পড়ে। হাসে মননও, তবে নীরবে। বলে, অভ্যাসটা তাহলে ছোটবেলারই? হ্যাঁ, আবার কাচ্চি আছে না, ছোটবেলায় ওটাকে আমি হাচ্চি বলতাম। নিজের ভুলভাল উচ্চারণের চ্যাপ্টার খুলে বসা মোহ সাময়িকের জন্য ভুলে গেল নিজের অসুস্থতা, ভুলে গেল তার জীবনে কি চলছে। নিজের বর্তমানটাকে ভুলে গিয়ে ফিরে গেল অতীতে। মননকে শোনাতে থাকলো নিজের শৈশব কথন। মননও কফির মগে চুমুক বসিয়ে নীরব শ্রোতার মতোই শুনতে থাকলো মোহর কথা। কথায় কথায় মোহ বলল, জানেন আমার না পাইলট হওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখন তো আর সম্ভব না। ফিজিক্যাল ফিটনেস টেস্টে আন্ডা পাবো আমি। আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছা আর পূরণ হবে না আমার। আকাশে ভ্রমণের জন্য পাইলট হওয়াটা জরুরি নয়। প্যাসেঞ্জার হয়েও আকাশের বুকে আপনি উঠতে পারবেন, আকাশ উপভোগ করতে পারবেন। মোহ হঠাৎ চুপ হয়ে যায়। কিছুক্ষণ নিশ্চুপ থেকেই প্রশ্ন করে, আপনার আমার জন্য মায়া হয় তাই না? আমার জন্য খারাপ লাগে আপনার, এই কারণে আপনি আমার এত চিন্তা করেন। ঠিক বলেছি?
মনন জবাব দিতে পারে না। মোহকে নিজের মনের খবর না জানানোর পেছনে এটাও একটা কারণ। এই মেয়ে ভেবে বসবে মননের মনে যা আছে তা কেবল দয়া মায়া পর্যন্তই সীমাবদ্ধ। মননের অনুভূতির গভীরতা বোঝার মতো বোধ এখনো এই মেয়ের হয়ইনি। আর তাছাড়া মোহর সম্পূর্ণ মনোযোগ এখন শুধুমাত্র কিভাবে সুস্থ হওয়া যায় এই ব্যাপারটাই হওয়াই উচিত বলেই মনে করে মনন। এসব জটিল অনুভূতির ভার এই মুহূর্তে এই যে সেই মেয়ের ওপর চাপাতে চাইছে না। এই আছেন? মোহর ডাকেই মননের ধ্যান ভাঙে। ভাবনা থেকে বেরিয়ে এসে বলি, জি বলুন, আছি। মোহ আর এই ব্যাপারে কথা আগায় না, কথা ঘুরিয়ে অন্য বিষয় বলে যায় সে। অদ্ভুতভাবেই হুট করেই গত রাত থেকেই মননের প্রচুর জ্বর এসেছে। বাধ্য হয়েই সে হসপিটাল থেকে একটা দিনের ছুটিও নিয়ে নিয়েছে। নাওয়া খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে সকাল থেকেই জ্বরের কাবু হয়ে কেবল ঘুমোচ্ছে। ছেলের হঠাৎ জ্বরে হারিফ কায়সারও বেশ চিন্তিত। তার ছেলে ছোটবেলা থেকেই সুস্থ ও সচেতন হওয়ায় খুব একটা অসুস্থ হয়ই নাই। তাই ছেলের আকস্মিক অসুস্থ হয়ে পড়াতে উনি বিচলিত বোধ করে। আলী আকবর কায়সার সকাল থেকেই কয়েকবার নাতির রুমের চক্কর কেটেই গিয়েছে। রাতারাতি জ্বরে কাবু হয়ে গিয়েছে তার আদরের দুলাল। চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, দেখতেও কেবল রোগা লাগছে। শুক্রবার হওয়ায় আরিফ সাহেব এবং আলী আকবর সাহেব দুজনেই আজ বাসায় আছে। মননের এরকম অবস্থা দেখে জীবনের প্রথমবারের মতো তার দাদু ডক্টরকে তলব না করে পরিচিত বিশ্বস্ত এক হুজুরকেই তলব করেন। বাসায় ডেকে এনে বলেন, আমার নাতির উপর সম্ভবত কিছু একটা আসর করেছে। ইদানিক ওর আচার আচরণ কেমন বদলে গিয়েছে, একে একে হাসে। আপনি একটু ওকে দেখে বলুন তো আমার নাতির কি হয়েছে। আরিফ কায়সার পড়েছেন বিপাকে, না পারছে নিজের বাপের মুখের ওপর কিছু বলতে, আর না পারছে এসব সহ্য করতে। কে জানে মনন এসব দেখলে কেমন রিয়্যাক্ট করবে। মননের রুমে যখন হুজুরকে নিয়ে প্রবেশ করায় তার দাদু, তখন মনন অর্ধ ঘুমিয়েই নিমজ্জিত। তবে হুজুর বেশের একজনকে দেখে সঙ্গে সঙ্গেই তার মস্তিষ্ক সজাগ হয়। নম্র কণ্ঠে হুজুরকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি হঠাৎ? পাঞ্জাবি এবং লুঙ্গি পরিহিত হুজুর ভদ্রলোক মননকে দেখে নিয়ে দোয়া পড়তে শুরু করে। মনন বোকার মতো তাকিয়ে থাকে কেবল। বেশ কিছুক্ষণ কুরআনের কালাম পড়ে মননকে ভালো মতো দেখে হুজুর আলী আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলি, আপনার নাতি ঠিক আছে, সম্পূর্ণ খারাপ কিছুর ছায়া নেই ওর ওপর। আপনি অযথা চিন্তা করছিলেন। মনন পুরো ঘটনা বুঝতে পেরে তপ্ত দৃষ্টি মেলে নিজের দাদুর দিকে তাকায়। সেই দৃষ্টি লক্ষ্য করে আলী আকবর কায়সার দ্রুত হুজুরকে নিয়ে মননের রুম থেকে বিদায় হয়। মনে মনে বলতে থাকে, সব যদি ঠিকই থাকে তাহলে এই ছেলের আচরণ কেমন সন্দেহজনক কেন? বিকালে হুজুরের সেই ঘটনার পর থেকেই মননের সামনে আসছে না তার বাপ দাদা কেউই। মননও আর তেমন একটা রাগারাগি করেনি। দুপুরে ওষুধ খাওয়ার পর থেকে ঘাম ছেড়ে ধীরে ধীরে জ্বর কমে আসছে, এতে সন্তুষ্ট সে। রুমে শুয়ে বসে অসুস্থ সময় পার করা মনন সন্ধ্যার পরপরই মোহকে কল করলো, কিন্তু ফোনটা বন্ধ পেয়ে সে বেশ অবাক হলো। মনন ধরেই নেই, হয়তো ফোনে চার্জ নেই তাই ফোন বন্ধ। মনন আর ব্যাপারটাকে তেমন একটা ঘাটায় না, তবে তার চিন্তা বাড়ে রাতে। খাওয়ার পর মোহন নাম্বারে আরও একবার কল করে মনন। এবারেও ফোনটা বন্ধ পেয়ে মননের চিন্তা হয়, অদ্ভুত তো, গত রাতেও তো তাদের কথা হলো, হুট করেই মেয়েটার ফোন বন্ধ আসছে কেন? মোহ ঠিক আছে তো? মননের চিন্তার অবসান ঘটে মধ্যরাতে। বন্ধ নাম্বারটা অন, এতে এবার কলটা পৌঁছায়। বেশ সময় নিয়েই কলটা রিসিভ হয়। নিদাচ্ছন্ন মেয়ালি শটটা আওড়ায়, হ্যালো? মোহ ঠিক আছেন আপনি? সন্ধ্যা থেকে আপনার ফোন অফ কেন? মোহর ঘুমো স্বরেই জানায়, বিকাল থেকে তাদের বাসায় কারেন্টই ছিল না, জেনারেটর অফ ছিল। কারেন্টের আজ কাজ করতেই এসেছিল কয়েকজন। কারেন্ট না থাকা অবস্থায় গেমস খেলেই মোহ নিজের ফোনের চার্জ শেষ করে ফেলেছিল, তাই ফোনটা বন্ধই হয়ে গিয়েছিল। মনন যেন হাফ ছেড়িয়ে বাঁচল। মনের আকাশ হতে দুশ্চিন্তা দূর হতে নিশ্চিন্তে বলে, আচ্ছা অসুবিধা নেই, আপনি ঘুমান এখন, পরে কথা হবে, গুড নাইট। মোহ হাই তুলতে তুলতে শুভরাত্রি জানিয়ে কলটা কেটে দেয়। মনন থম মেরেই বিছানায় বসে থাকে। তার জ্বর পুরোপুরি কেটে গিয়েছে অনেকক্ষণ হলো, তবে এতক্ষণ যে তার মস্তিষ্কে কত ধরনের দুশ্চিন্তা ঘুরপাক খেয়েছে তা শুধুমাত্র সেই জানে। এই দুশ্চিন্তার কি কোনো ইতি নেই? একটা লম্বা এবং গভীর ঘুম দিয়ে ওঠায় আজকে সকাল থেকেই মোহর শরীর অনেকটাই ফুরফুরে লাগছে। নাস্তা সেরে এসে আপন মনে পুরো ঘর ঘুরতে ঘুরতে উঠোনে বের হয়। দেখতে পায় সায়রা আন্টিকে।
উঠোনের এক কোণায় বেশ কয়েকটি খালি টবে মাটি এবং সার ভরছেন। মোহ আগ্রহ নিয়ে এগিয়ে যায়, জিজ্ঞেস করে, ফুল গাছের চারা এনেছো আন্টি? শায়লা মোহকে টবের পাশে রাখা চারা গাছগুলো দেখিয়ে বলে, হ্যাঁ, শীতকাল আসছে সামনে, তাই শীতকালীন ফুলের চারা নিয়ে এসেছি নার্সারি থেকে। এখন সার দিয়ে যত্ন করলেই বছর শেষে দেখবে টব ভর্তি ফুল থাকবে। কি কি ফুলের চারা আছে এখানে? সাদা আর হলুদ রঙের গোলাপের চারা আছে, সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুলের চারা আছে, জিনিয়া আর কসমস ফুলেরও চারা আছে। মোহ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চারা গাছগুলোও দেখে, মনে মনে কিছু একটা ভেবে সে। মায়া বা শিহান কেউই এসব বাসায় নেই। শিহানের বাড়ি ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, আর মায়ার বিকেলে আগেই বাসায় ফেরার সুযোগই নেই। মোহ সুযোগটা কাজে লাগায়। কিছু একটা ভেবেই শায়লাকে উদ্দেশ্য করে বলে, আন্টি, চন্দ্রমল্লিকা ফুলটা আমার জন্য আলাদা করে রেখো। শায়লা হেসে জিজ্ঞেস করে, তোমার বারান্দায় লাগিয়ে দিব ওটা। হুম, ওনাকে উপহার দিব। এক্ষুনি রেডি হয়ে বের হব। শায়লা অবাক হয়, জানতে চায়, বের হবে মানে কোথায় যাবে? তোমার বাবা জানে? বাবা আর মায়া বাসায় নেই, ওদের অযথা বিরক্ত করতে হবে না, আমি গিয়ে দুপুরের আগেই চলে আসব। অসম্ভব, তোমার বাবা তোমাকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়তে নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। মোহ কিছুটা আহ্লাদ করে শায়লার গলা জড়িয়ে ধরে বলে, প্লিজ আন্টি, পারমিশন দাও না। বাবা অথবা মায়াকে জানানোর প্রয়োজন নেই, আমি উবার নিয়ে জাস্ট যাবো অ্যান্ড আসবো। তোমাকে 5 মিনিট পর পর কল দিয়ে নিজের আপডেট জানিয়ে দিব। তোমরা সবাই যদি আমাকে এইভাবে অসুস্থর মতো ট্রিট করে ঘরে বন্দি করে রাখো, তাহলে কখনোই সুস্থ হব না আমি। এইটুকু স্বাধীনতা তো আমি ডিজার্ভ করি। আই প্রমিস, আমাকে যা খেতে দিবে আমি তাই খাবো। দিনে 4 থেকে 5 লিটার পানিও খাবো। মোহ জোড়াজুড়িতে বেশি কিছুক্ষণ কঠোর থাকতে পারে না শায়লা, শেষমেশ রাজিই হয়। তবে মোহকে সতর্ক করে দেয়, কথার বরখেলাপ করবে না কিন্তু। একটু পর পর কল করে আমাকে আপডেট জানাবে, আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে। ওকে। আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছে মনন। জ্বরের কারণে আজকে দিনটাও হসপিটাল থেকে ছুটে নিয়েছে সে। জ্বরটা এখন না থাকলেও শরীর অনেকটাই দুর্বল লাগছে তার। আলী আকবর সাহেব এবং আরিফ সাহেব ইতিমধ্যেই যে যার কর্মস্থলে চলে গিয়েছে। বাসায় একা আছে কেবল মনন। হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসে সে যখন পাউরুটিতে জ্যাম মাখাতে ব্যস্ত, ঠিক সেই সময় তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে মোহর নামটা দেখেই মনন অবাক হয়। ওই ছাদের ঘটনার পর থেকেই মোহ সাধারণত নিজে থেকে তাকে কখনোই কল দেয় না বললেই চলে। হঠাৎই মননের মনে প্রশ্ন জাগে, সব ঠিক আছে তো? খাবার ফেলে মনন দ্রুত কল রিসিভ করে, সরাসরি প্রশ্ন করে, ঠিক আছেন আপনি? মোহ কিছুটা অবাক হয়, পর মুহূর্তে জবাব দেয়, হ্যাঁ ঠিক আছি, আমার আবার কি হবে? হঠাৎ নিচ থেকে কল দিলেন তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি ব্যস্ত? হসপিটালে আছেন? না, বাসায় আমি। আজকে হসপিটাল থেকে ডে অফ নিয়েছি। কিছু মনে না করলে এখন দেখা করা সম্ভব হবে? মনন অপ্রস্তুত হলো, পর মুহূর্তেই খুশি হলো। মোহ নিজ থেকে দেখা করতে চাইছে। ব্যাপারটা যেন মেঘ না চাইতেই বৃষ্টি। মনন সামনে টেবিলে থাকা পাউরুটি এবং জ্যামকে সম্পূর্ণ অগ্রাহ্য করে উঠে নিজের রুমে যেতে যেতে বলে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই আমার। কোথায় দেখা করবেন? পরিচিত নদীর ধারে বাঁশের পাটাতনে পা ঝুলিয়ে বসে আছে মোহ। ডান পাশে রাখা চন্দ্রমল্লিকা গাছের চারা, কানে ইয়ারফোন গুজে গান শুনতে শুনতে নদীর শীতল পানির ধারা পর করছে সে। মনন পৌঁছে দূর থেকে লক্ষ্য করে মোহকে। হালকা জলপাই রঙের লং ফ্রক আর নোট শেডের স্কার্ফ পরেছে আজ। মননের ধারণা এই মেয়ের হয়তো হালকা রঙের প্রতি খুব ঝোঁক আছে। প্রায়ই যেসব জামা পরে সব হালকা রঙেরই হয়। মননও আজ ফর্মাল গেটআপেই আসেনি, বরং একটা সাধারণ সাদা টি শার্ট আর প্যান্ট পরে এসেছে। মোহর পাশে গিয়ে বসতেই মোহ ঘাড় ঘুরিয়ে তাকে দেখল। কোনো কথা না বলে এক কানের ইয়ার প্লাগ খুলে মননের দিকে এগিয়ে দেয়। মনন নাকচ করে না, নীরবে ইয়ার প্লাগটা নিজের কানে গুঁজে নদীর দিকে স্থির দৃষ্টি করেই বসে থাকে। ফোনে বাজছে 1979 সালের প্রযুক্তিপ্রাপ্ত ইরুপশনের বিখ্যাত গান, Gonna take it deep to lonesome town. Gonna stay heartbreak hotel. Oh, 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 oh. Oh, a fool such as I. A fool such as I. There never was cry.
I cried a tear so well. One way ticket, one way ticket. গানটা মনন ইতোপূর্বেই কখনো শুনিনি, তবে এই মুহূর্তে প্রতিটা লাইন গভীর মনোযোগের সহিত শুনছে সে। অর্থবহ বেশ। মননের মনোযোগে বিঘ্ন ঘটে মোহর প্রশ্নে। কেন দেখা করতে চেয়েছি জানতে চাইবেন না? মনন পাশ ফিরে তাকায়, ধীরে সুস্থে জবাব দেয়, দেখা করতে চাওয়ার পিছনে কোনো কারণ আছে? বলুন তবে শুনি। অবশ্য কোনো কারণ না থাকলেও আমার অসুবিধা ছিল না। মোহ কিছু একটা বলতে নেয়, তবে হুট করেই থেমে যায়। দ্রুত মাথা নুয়ে অনেকটা মননের কাছাকাছি এসে নিজেকে লুটিয়ে নেয়। কণ্ঠ বিরক্তি নিয়েই বলে, শিট শিট শিট। মনন বিস্মিত হয়, প্রশ্ন করে, কি হয়েছে? মায়া আর শুভ্রর বাচ্চা এখানে কি করছে? এই দুই ছাগল প্রেম করার জন্য আর কোনো জায়গা পায়নি। আমাকে দেখে ফেললে আর এক কেলো হয়ে যাবে। আপনি বাসায় জানিয়ে আসেননি? হুম, শুধু আন্টিকে বলে এসেছি। বাবা আর মায়া জানলে জ্ঞানের আসর খুলে বসবে। বলতে বলতেই মোহ মননের কাঁধের পাশ দিয়ে উঁকি মেরে মায়া আর শুভ্রর গতিবিধি লক্ষ্য করে। এদিকে নদীর পাড় ধরে হাঁটছে দুটো, আর 2 মিনিট এখানে থাকলে মোহ নির্ঘাত ধরা পড়ে যাবে। মোহর চোখে আতঙ্ক দেখে মনন বেশ মজা পেল। মনে হচ্ছে যেন প্রেম করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয় মোহ লুকোচুরি খেলছে। মনন নিজের অজান্তেই বলে বসে, অন্য কোথাও চলবেন যেখানে আপনি সেফ, ধরা পড়ার ভয় নেই। মোহর কণ্ঠেই তারা। হ্যাঁ, জিজ্ঞেস করতে হয় নাকি? ধরা খাওয়ার আগে দ্রুত চলুন এখান থেকে। বসার ঘরে সোফায় সহজ ভঙ্গিতেই বসে আছে মোহ। চঞ্চল দৃষ্টি ঘুরে ঘুরে কে দেখছে গোছানো বাসাটা। রান্নাঘর থেকে মননকে দুটো বক হাতে বেরিয়ে আসতে দেখেই সে চোখ নামিয়ে নেয়। মনন একটা মগ মোহর সামনে রেখে নিজে আরেকটা মগ হাতে সোফায় বসিয়ে পড়ল। মোহ তাকিয়ে দেখে মগ ভর্তি মাল্টার শরবত। সে ইতস্ত করে বলে, ঝামেলা করার প্রয়োজন ছিল না কোনো। কথাটুকু বলেই মোহ মগটা ছুঁয়ে দেখে না। মনন লক্ষ্য করে তা, অতপর হেসেই বলে, ভয় পাবেন না, জুসে কিছু মেশাইনি। সন্দেহ থাকলে আপনি জুসকে ইগনোর করুন, আমি কিছু মনে করব না। মোহ সঙ্গে সঙ্গেই জবাব দেয়, সন্দেহ করছি না। আপনার চেহারা সন্দেহজনক না, উল্টো আপনাকে দেখে মনে হয় যে কেউ আপনাকে সহজে 10-12 হাটে নিয়ে বেছে দিতে পারবে। মননের কপাল কুঁচকে আসে। মোহ দৃষ্টিতে তাকে দেখতে এতটাই মদন মনে হয়, নিজের বেফাস কথায় মোহ নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে। মাথা নেড়েই বলে, সরি, আমি আসলে ওভাবে মিন করিনি। আপনি দেখতে ঠিকঠাকই আছেন, কিন্তু ওই রকম ম্যানলি ব্যাপারটা নেই আর কি। আরও একবার স্টেশন ছেড়ে কথা বলে মোহ নিজের মুখ চেপে ধরে। অসভ্য মুখ একটা, সবসময় 10 হাত আগেই চলে। মনন এবার হতাশ হয়ে চোখ নামিয়ে নেয়। ইজ্জত জিনিসটা তার কোনো কালেই ছিল না, না নিজের বাপদাদার কাছে আর না মোহর কাছে। মোহ কথা ঘোরাতে এবার সরাসরি চন্দ্রমল্লিকার চারা গাছটা মননের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা দেওয়ার জন্য দেখা করতে চাইছিলাম। ওই দিনের ওই ফুলের জন্য ধন্যবাদ। এই চারা গাছে যদিও ফুল নেই, কিন্তু রেগুলার পানি দিয়ে জন্ম নিলে শীতে চমৎকার ফুল ধরবে গাছে। সাদা চন্দ্রমল্লিকা ফুল দেখতে খুব সুন্দর হয়। বলেই মোহ উঠে দাঁড়ায়। এভাবে খালি বাসায় একজন পুরুষের সঙ্গে বেশিক্ষণ থাকাটা তার জন্য অস্বস্তিকর ব্যাপার। মননও উঠে দাঁড়ায়, জিজ্ঞেস করে, চলে যাবেন? হ্যাঁ, বাসায় যেতে হবে তাড়াতাড়ি। আন্টি ইতিমধ্যে অনেকবার কল দিয়ে ফেলেছে। বলতে বলতেই মোহ থেমে যায়। হঠাৎই সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করে মননকে। চোখ মুখ অনেকটা ফ্যাকাশে দেখাচ্ছে। মোহ আগ্রহবশত প্রশ্ন করে, বাই দ্য ওয়ে, আপনি ঠিক আছেন? হ্যাঁ, ওই জাস্ট কালকে একটু জ্বর এসেছিল। মননের কথার পিঠে মোহকে চিন্তিত দেখালো। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে মননের কপাল ছুঁয়ে বলে, দেখি জ্বর আছে এখনো? মনন থমকায়। অজান্তেই হুটহাট এভাবে কাছে চলে আসাটা বোধ হয় এই মেয়ের স্বভাব। কিন্তু এই মেয়ে কি জানে তার এই হুটহাট কাছে আসাতে বিপরীত মানুষের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়? মোহ উদ্বেগ নিয়েই বলে, এখনো হালকা গরম কপাল। ইউটিউব চেনেন না? ইউটিউব থেকে রেসিপি দেখে মশলা চা বানিয়ে খেয়ে নিলেই পারেন। মননের মনে হলো ডক্টর বোধহয় মোহই। মনন হলো তার রোগী। কথার মাঝে মননের চোখে চোখ ভরতেই মোহ স্থির হয়ে যায়। সরল মুখটা হুট করে তাকে আকৃষ্ট করে। সেই আকর্ষণে সাড়া দিতে চলা মোহ হুট করে নিজের হুঁশে ফিরে কলিং বেলের শব্দে দ্রুত মননের কপাল থেকে নিজের হাত সরিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। চোখে মুখে আবার আতঙ্কও খেলা করছে তার। মাথাটা বোধহয় গিয়েইছে। এই মাত্র একটা ভুল করতেই যাচ্ছিল সে। মনন এক মুহূর্তের জন্য মোহকে দেখে দরজার কাছে এগিয়ে যায়। প্রশ্ন করে, কে? আমি তোমার দাদা আলী আকবর
কায়সার। মননের নির্ভীক মুখেও হঠাৎ ভয় ফুটে ওঠে। আতঙ্কিত নিয়ে মোহর দিকে তাকায়। দাদু এই সময় বাসায়? দাদু যদি মোহকে দেখে নেয় তাহলে কি হবে ভাবতেই মনন একটা ঢোক গিলে। তার মুখটা দেখেই মনে হচ্ছে বিশাল কোনো চুরি করতে গিয়ে ধরা পড়েছে যাওয়ার ভয়ে তটস্থ আসামির ন্যায়। বাসার কলিং বেলটা অবিরতভাবেই বেজেই চলেছে। আলী আকবর কায়সারের চোখে মুখে বিরক্তিভাব স্পষ্ট। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তিনি। গাধার বাচ্চার ঘরে একমাত্র বাচ্চাটা দরজা না খুলে কোথায় উধাও হয়ে গেল হুট করে। আলী আকবর কায়সার দরজার করাঘাত করতে গিয়ে ঠিক সেই সময় হাট করেই দরজাটা খুলে যায়। মুখে চাওড়া হাসি ঝুলে দরজার সামনেই দাঁড়িয়ে আছে মনন। দাদুকে উদ্দেশ্য করে বলে, আরে দাদু, তুমি হসপিটাল থেকে আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? কিছু ভুলে গিয়েছো? তোমার কষ্ট করে ভেতরে আসতে হবে না, আমাকে বলো, আমি খুঁজে এনে দিচ্ছি। আলী আকবর কায়সার নিজের অভিজ্ঞ দৃষ্টি দিয়ে নাতিকে পরখ করেন। মনন নিজের কথায় নিজেই ফেসে যায়। আলী আকবর সাহেবের সন্দেহজনক লাগে এই ব্যাপারটা। উনি মননকে পাশ কাটিয়ে বাড়িতে প্রবেশ করতে করতে বলে, অযথা ছাগলের মতো হাসছো কেন? মনন নিজের চুরি লুকাতে অতিশয় ব্যস্ত। সে না চাইতেও আরও এক দফা হেসে বলে, হাসছি? আমি কি হাসছি? ও, আমার মুখটাই আসলে হাসি হাসি টাইপ, তাই তোমার মনে হচ্ছে আমি হাসছি। আলী আকবর কায়সার আবারও সূক্ষ্ম দৃষ্টি মেলেই নাতিকে পরখ করেন। তিনি এবার ঘুরে ঘুরে পুরো বাড়িটা একবার দেখতে থাকেন। ওনার মন বলছে মনন কিছু একটা লুকাচ্ছে ওনার থেকে। দাদুকে এভাবে গোয়েন্দাদের মতো অনুসন্ধান করতে দেখেই মননের কপাল থেকে ঘাম ছুটেই যায়। শরীর অসাড় লাগে। ভয়ে মনে হচ্ছে আরও এক দফা জ্বর এসেই পড়বে। মননের আতঙ্কিত তীব্র হয়ে যাওয়া আলী আকবর কায়সার তার রুমের দিকে পা বাড়ায়। মনন দৌড়ে গিয়ে নিজের রুমের বদ্ধ দরজার সামনে দুই হাত মেলে বাধা দিয়ে দাঁড়ায়। আতঙ্কিত গলায় প্রশ্ন করে, আমার রুমে তোমার কি কাজ? আলী আকবর সাহেবের মনে হয় উনি ঠিক জায়গায় পৌঁছে গিয়েছেন। মননের এই অস্বাভাবিক আচরণটাই প্রমাণ দেয় যে সে কিছু একটা লুকাচ্ছে। আলী আকবর সাহেবের ধারণা তিনি মননের রুমে প্রবেশ করলে হাতেই নাতেই কিছু একটা ধরতে পারবেন। কি হতে পারে সেটা? বৃত্তের মাঝে ওই নাম না জানা মেয়েটার চুল আর কালো জাদুর অনুসন্ধানিক জিনিসপত্র? আলী আকবর সাহেব এবার গম্ভীর স্বরেই সরাসরি প্রশ্ন করে, কি লুকাচ্ছ তুমি? মনন বুঝে যায় তার 2 মিনিট সে লুকানোর ভাবটা চেষ্টা করলে যে কোনোভাবেই ধরা পড়েই যাবে। তাই সেই পরিস্থিতি থেকে বাঁচতে সে কথা ঘুরিয়ে এক অকল্পনীয় কাজ করে ফেলে। নিজে দাদুকে জড়িয়ে ধরে ওনার রুমের দিকে ঠেলে নিয়ে যেতে যেতে বলে, দাদু, তোমার এখন আগে গোসল করা উচিত। তোমার শরীর থেকে হসপিটালের গন্ধ আসছে, মেডিসিনের গন্ধে আমার মাথা ব্যথা করছে। তাড়াতাড়ি যাও, তুমি আগে গোসল করো, পরে সব কথা হবে। বলতে বলতেই মনন আলী আকবর সাহেবকে ঠেলে ওনার রুমে পাঠিয়ে দ্রুত দরজা বাহির থেকেই আটকে দেয়। সাথে সাথেই ভিতর থেকে দরজা ধাক্কাতে ধাক্কাতে শুরু করে আলী আকবর সাহেব চিল্লিয়ে বলতে থাকে, মনন অভ্যাসের বাচ্চা, কি লুকাচ্ছ তুমি? কোনো মিথ্যা পর্দা দিয়ে ঢাকতে চাচ্ছ তুমি? আলী আকবর সাহেবের চিৎকার চেঁচামেচিতে খুব একটা পাত্তা দেয় না মনন। পরে না হয় সে কিছু একটা বলেই দাদুকে সামনে নেবে। আপাতত মোহকে নিয়েই বের হওয়াটা বেশি জরুরি। মনন দ্রুত গিয়ে নিজের রুমের দরজাটা খুলতেই দেখতে পায় বিরক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা মোহকে। রুমের ভেতর থেকে এতক্ষণ সে মননের সব মদন মার্কা কথাবার্তাই শুনেছে। মননকে দেখেই সে ফুঁসে উঠে বলে, এত থার্ড ক্লাস আর বাকওয়াস অ্যাক্টিং করেন আপনি? জীবনে কখনো মিথ্যা টিথ্যা বলেননি? আপনার কথা শুনে তো এই 5 বছরের বাচ্চাও বুঝে যাবে যে ডাল মে কুচ কালা নেই, বরং পুরো ডালই কালা। মনন তারা দেখিয়ে বলে, এখন তাড়াতাড়ি চলুন, আপনাকে আগে বাসায় পৌঁছে দিয়ে আসি। বাসায় ফিরে আমার আরেক তুফান সামলাতে হবে। বলেই মনন দ্রুত মোহর হাত ধরে টেনে রুম থেকে বের করে। চোরের মতো তাড়াতাড়ি জুতো পরে দরজা লক করে লিফটের সামনে গিয়ে হাজির হতেই লিফটের দরজা খুলে যায়। মনন পা বাড়াতে নিয়েও হঠাৎ থেমে যায়। লিফটের ভিতর থেকে একজোড়া বিস্ফোরিত দৃষ্টি তাকে দেখছে অবাক হয়ে। মনন অপ্রস্তুত বোধ হয়। মনে মনে ভাবতে আজকে সকালে উঠে সর্বপ্রথম কার মুখ দেখেছিল সে। মননের মনে পড়ে সে রুম থেকে বেরিয়ে সর্বপ্রথম টুনির মাকেই দেখেছিল। টুনির মা ওই মহিলার আসলেই হুফা। ওনার কারণে আজ মননের দিনটা খারাপ যাচ্ছে এত। মননকে দাঁড়িয়ে পড়তে দেখেই মোহ তাড়া দেয়, কি ব্যাপার, সমস্যা কি? খাম্বার মতো দাঁড়িয়ে পড়েছেন কেন? তাড়াতাড়ি চলুন, আপনার দাদু এনি টাইম দরজা ভেঙে বেরিয়ে যাবেন। লিফটের ভেতর হতভম্ব মুখে দাঁড়িয়ে থাকা আরিফ সাহেব এবার ছেলের থেকে চোখ ফিরিয়ে মোহকে লক্ষ্য করে মোহ মননের হাত ধরে রাখার ব্যাপারটাও। মনন কিছুটা অপরাধীর ন্যায় বলেই,
আব্বু তুমি যা ভাবছো সেরকম কিছু না, উনি আমার পেশেন্ট, আমাদের মধ্যে কিছু নেই। আরিফ সাহেব লিফট থেকে বেরিয়ে আসতে আসতে কেবল থমথমে গলায় বলে, ও আচ্ছা, তুমি যে আজকাল বড় বাচ্চাদের ওপর ডাক্তারি করছো তা আমার জানা ছিল না, হয়তো আমাকে বলতে ভুলে গিয়েছো। পুরো ব্যাপারটা বুঝতেই মোহ নিজেও অপ্রস্তুত হয়ে পড়ে। বিশ্লেষণ দেওয়ার মতো করে বলে ওঠে, আঙ্কেল আসলেই আমাদের মাঝে কিছু নেই। আপনার ছেলের চেহারা দেখুন, আপনার মনে হয় এই কনফিডেন্স, আইকিউ আর হিউমার নিয়ে ওনার জীবনের প্রেম হবে? মনন নিজের ইজ্জত নিলামে ওঠার আগে মোহকে টেনে নিয়ে লিফটে উঠে পড়ে। দ্রুত গ্রাউন্ড ফ্লোরে বাটন চেপে দিয়ে নিজের আব্বুকে উদ্দেশ্য করে বলে, আব্বু আমি এসে তোমাকে সব বোঝাচ্ছি। আর একটা কথা, প্লিজ দাদুকে এই ব্যাপারে কিছু বলো না। দাদুকে বললে দাদু চন্দ্রবিন্দু বুঝবে। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আরিফ সাহেব আপন জায়গায় কিছুক্ষণ থম মেরেই দাঁড়িয়ে থাকে। অনুভব করলো উনি ঘামছেন। ছেলের এই নতুন রূপ ওনার বোধহয় জ্বর এনে তবেই ক্ষান্ত হবে। মোহকে নিজ বাসায় পৌঁছে দিয়ে ঘণ্টাখানিক পর বাসায় ফিরল মনন। তবে বাসার দরজার কাছে এসেই থেমে গেল সে। ভিতরে প্রবেশ করার সাহস খুঁজেই পাচ্ছে না সে। কি বলবে সে? ধ্যাত! মনন মনে মনে বিপদের যাবতীয় সকল দোয়া পড়ে বুকে ফু দিয়েই নিল, নিজেকে শাসালো। তুই একটা অ্যাডাল্ট মনন, এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে ভয় পাওয়া তোকে মানায় না। বি এ ম্যান, ইউ ক্যান হ্যান্ডেল ইট, কাম অন। মনে মনেই নিজেকে শাসন জুগিয়ে মনন দরজার নব ঘোরালো। দরজার লক করাই ছিল না, তাই সে সহজেই প্রবেশ করতেই পারল। আশেপাশে তাকিয়ে দেখলো বাসাটা কেমন নিস্তব্ধ হয়ে আছে, কোনো সারা শব্দই নেই। মননের মনে হলো এটাকেই বোধহয় ঝড়ের আগে নীরবতা বলে। সে পা টিপে টিপে একবার নিজের আব্বুর রুমে উকি দিল। আব্বুর রুমেই নেই। বাথরুম থেকে পানি শব্দ আসছে, সম্ভবত গোসল করছেন। মনন এবার উকি দিল নিজের দাদুর রুমের দিকে। দাদু থম মেরেই বিছানায় বসে আছে। মনন আরেক দফা বুকে ফু দিয়ে রুমে পা রাখলো। আলী আকবর সাহেবের সামনেই দাঁড়িয়ে নমনীয় স্বরে ডাকে, দাদু। আলী আকবর সাহেব চোখ তুলে তাকাই না। মনন বুঝে উঠতেই পারে না তার কি বলা উচিত। বেশ কিছুক্ষণ ভেবেই সে বললেই, দাদু আমি আসলে একজনের জন্য গিফট রেডি করছিলাম, রুমে ঢুকে পড়লে তুমি ওটা দেখে ফেলতে, তাই ওরকম করেছি। আমি কোনো খারাপ কাজ করছিলাম না, বিশ্বাস করো। আলী আকবর কায়সার এবার সরাসরি মননের দিকে তাকিয়ে প্রশ্ন করে। আমি কখন বললাম তুমি খারাপ কাজ করেছিলে? মনন নিজের প্রতি বিরক্ত হয়। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ক্লাস বাঙ্ক না করে মস্ত বড় ভুল করেছে সে। অন্তত মিথ্যাটা তাহলে আজ ঠিকঠাক বলতেই পারত। আলী আকবর সাহেব আর জবাবের অপেক্ষাই করেন না, বরং ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বলে, আমি আর এই ব্যাপারে কোনো প্রশ্ন করব না, তবে এটা স্পষ্ট যে তুমি কিছু লুকাচ্ছ। আমি আশা করব সেটা যাই হোক তোমার জন্য যেন মঙ্গলকর হয়। মনন এবার কিছুটা আনমনি বলে বসে, ট্রাস্ট মি দাদু, যা লুকাচ্ছি তা নিজেই একদিন তোমাদেরকে জানিয়ে দিব। আর সেটা খুব চমৎকার কিছু, এর থেকে ভালো কিছু নেভার হ্যাপেন টু বি। দাদুর সঙ্গে ব্যাপারটা মিটমাট করে নিয়ে এবার আরিফ কায়সারের কাছে হাজির হয় মনন। ভদ্রলোক কেবল গোসল ছেড়েই বেরিয়েছেন। ছেলেকে রুমে দেখেও না দেখার ভান করলেন তিনি। মনন সেই থেকে কথা বলা শুরু করে, বাবা সত্যি ওর সাথে আমার কিছু নেই, ট্রাস্ট মি, ও জাস্ট আমাকে একটা গিফট দিতে এসেছিল। আরিফ সাহেব আয়নার সামনে দাঁড়িয়ে চুল হেয়ার ব্রাশ করতে করতেই জবাব দেয়, তোমাদের মাঝে কিছু নেই, এটা মেয়েটার কথা শুনেই আমি নিশ্চিত হয়ে গিয়েছি। ও বেশ কনফিডেন্টলি এটা স্বীকার করেছে, কিন্তু ওর প্রতি তোমার মনে কিছু নেই এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি নিজেও তোমার আম্মুকে ভালোবেসে বিয়ে করেছি। তুমি ওর হাত ঠিক সেভাবে ধরেছিলে যেভাবে এককালে আমি তোমার আম্মুর হাত ধরতাম। মনন জানে এই সব ব্যাপার সে তার ঘরের পুরুষদের সাথে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না। তার বাপ দাদা এইসব ব্যাপারে বেশ অভিজ্ঞ, তাই সেই নিজের দিকটা না লুকিয়ে স্বীকার করে। অস্বীকার করব না, আই রিয়েলি ডু হ্যাভ ফিলিংস ফর হার। আরিফ সাহেবের বুক হঠাৎ মোচড় দিয়ে উঠল। মনে এই ভয়টাই কাজ করছিল তার। ছেলের দিকে তাকিয়ে উনি প্রশ্ন করে, ও কি অসুস্থ? হ্যাঁ, কিন্তু ও সুস্থ হয়ে যাবে, তোমার ধারণা নেই ও কতটা ব্রেভ। আরিফ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে। মনের উপর কারোর জন্যই, মননেরও নেই। তবে উনি চায় না ওনার ছেলেই কষ্ট পাক, তাই এগিয়ে গিয়ে ছেলের কাঁধে হাত রেখেই বলে, ইউ হ্যাভ টু মেক শিওর ও যেন সুস্থ হয়ে ডু এভরিথিং টু কিপ হার অ্যালাইভ। আমি আমার ছেলেকে কষ্ট পেতে দেখতে চাই না। মনন কিছুটা ভরসা খুঁজে পায়। আত্মবিশ্বাসের সঙ্গেই বলে, ও সুস্থ হবে, অবশ্যই হবে। তোমাকে আর দাদুকে ওর বাসায়ও যেতে হবে। এই সংসারে কেউ আসুক তোমরা চাও না?
মোহই আসবে। আরিফ সাহেব জবাব না দিয়ে কেবল হাসে। মননের মতো এত আত্মবিশ্বাস ওনার মাঝে নেই। ছেলে তার খুব সিরিয়াস মেয়েটার ব্যাপারে, কিন্তু মেয়েটার অসুস্থতা কোন পর্যায়ে আছে কে জানে। মনের ভয়টা ছেলের সামনে আর প্রকাশ করলেন না তিনি। বারান্দার খোলা ঝাড়ঝাক দিয়ে বয়ে আসা বাতাসে রুমের সফেদ পর্দাগুলো উঠছে। মনন রুমে প্রবেশ করতেই সে শীতল বাতাস এসে তার গায়ে ধাক্কা খেল। মনন এগিয়ে যায় বারান্দার দিকে, তবে দরজা লাগাতে নয়, বরং বারান্দায় রাখা ছোট্ট চারা গাছটা দেখতে। বারান্দায় গিয়ে চারা গাছটার সামনে হাঁটু গেড়েই বসে মনন। হাত বাড়িয়ে আলতো ভঙ্গিতে ছুঁয়ে দেয় ছোট্ট ছোট্ট পাতাগুলোকে। দেখে মনে হয় মোহ গিয়ে দেওয়া ফুলের কথা। সে তো কেবল ফুল দিয়েছে, আর এই মেয়ে সোজা ফুলের গাছ দিয়ে দিল তাকে। ব্যাপারটা অবশ্য অর্থবহ লাগে মননের কাছে। গাছের ফুলের যত্ন নিলেও সেটা মরেই যায়, কিন্তু ফুল গাছের যত্ন ঠিকঠাকভাবে নিলে সেটা কখনোই মরে না, বরং প্রতি বছর ঋতু হলে সেই যত্নের বিনিময় দেয় অজস্র ফুল। মনন হেসে উঠে রুমে ফিরেই আসে। মনে মনে ঠিক করে আজ বিকেলে গিয়ে একটা নতুন টব এনেই নিয়ে আসবে এই চারা গাছের জন্য, একটা সুন্দর টব। ভাবতে ভাবতেই টেবিলের দিকে চোখ পড়তেই মনন দেখে জুসের গ্লাসটা। ধরা পড়ে যাওয়ার ভয়ে তখন সে এই মগটা সহ মোহকে রুমে পাঠিয়ে দিয়েছিল। মনন এগিয়ে গিয়ে দেখে মগটা খালি, অর্থাৎ মোহ একা রুমে বসে জুসটুকু খেয়েছিল। মনন মগটা হাতে তুলে নিতেই দেখে সেটার নিচে একটা চিরকুট ভাঁজ করা। মনন কিছুটা অবাক হয়। চিরকুটটা হাতে তুলে নি ভাঁজ খুলতেই দেখে সেখানে ছোট ছোট অক্ষরে লেখা, টেস্ট খারাপ না, রেটিংস 10-এ 7, 3 পয়েন্ট কাটলাম কারণ আমার মালটা পছন্দ না। মনন চিরকুটটা পড়ে হেসে দেয়, অর্থাৎ 7 পয়েন্টটা একান্তই মননের। মগটা হাতে নিয়ে রুম থেকে বের হতে নিয়েও আর হলো না সে। এই মগটা কদিন আগে ইতালি থেকে আসার সময় নিজের জন্য নিয়ে এসেছিলেন দাদু। এখনও যদিও এটা ব্যবহার করাই হয়নি। তখন বেখেয়ালিতেই মনন এই মগে জুসই সার্ভ করে দেয় মোহকে। এখন এই মগটা ফেরত জায়গায় রেখে আসলে কদিনের মধ্যেই দাদু এটা ইউজ করা শুরু করবে। মননের ইচ্ছে হলো না মোহর ব্যবহার করা মগটা দাদুর জন্য তুলে রাখতে, তাই সে এটাকে ওয়াশরুমে নিয়ে ধুয়ে নিজের রুমের গোপন কক্ষে গোপন বাক্সে পাচার করে দিল। সেই সঙ্গে চিরকুটটাকেও। বাতাসে উঠতে থাকা চুলগুলোর প্রতি বিরক্ত হয়ে সেগুলো হাত খোপা করতে নিল মোহ, কিন্তু হঠাৎ কারো বাধায় তার হাত থেমে যায়। কানের কাছে কেউ ফিসফিসিয়ে বলছে, খবরদার, চুল আটকাবে না। মোহর রাগ হওয়ার কথা ছিল, কিন্তু সে রাগ হলো না, বরং চমৎকার করেই হাসলো। তার পিছনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটার নৈকট্য বেশ উপভোগ করছে সে। মানুষটার চোখে মুখে প্রেমময় ঘুর লেপটে আছে, ঠোঁটের কোণে হাসি। মোহ এবার পুরোপুরি ঘুরে দাঁড়ায় মানুষটার দিকে, হেসে বলে, চাঁদ দেখার নাম করে বারান্দায় ডেকে এনে অযথা দাঁড় করিয়ে রেখেছো। কোনো চাঁদ ফাঁদ দেখছো না তুমি, শুধু আমাকে বিরক্ত করছো। পুরুষটা ঘোর লাগা গলায় বলে, কে বললো চাঁদ দেখছি না? কথার অর্থ বুঝতে পেয়ে মোহ লাজুক হাসল। টের পেল আরও নৈকট্যতা। মানুষটা যখন তার অধুর ছুঁই ছুঁই পর্যায়ে, ঠিক সেই সময় চোখের সামনেই সবটা অন্ধকার হয়ে গেল। মোহ ধরফড়িয়ে উঠে বসে, ঘামছে সে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। মননকে ঘিরে এমন একটা নির্লজ্জ স্বপ্ন দেখার অপরাধী লজ্জায় চোখমুখ শক্ত হয়ে বসে থাকলো বেশ কতক্ষণ। মনে মনে সবটুকু দোষ নিয়ে ফেলল সেই ড্রামার ওপর। ঘুমানোর পূর্বে একটা ড্রামা দেখেছিল সে। সেই ড্রামায় নায়িকাকে চুমু খাওয়া দৃশ্যটার প্রতিভায় বোধহয় তার মস্তিষ্কে পড়েছে। না হয় এত বাজে একটা স্বপ্ন কেউ দেখে নাকি? মোহ মনে মনে ঠিক করলো সে আর কখনো এসব ড্রামা দেখবেই না। দিন দিন তার মস্তিষ্ক লাটে উঠছে খুব। ড্রামা না দেখার সিদ্ধান্তটা নিতেই মোহর মনে প্রশ্ন জাগলো, স্বপ্নের এরকম একটা পরিস্থিতিতে সে নিজেকেই মননের সঙ্গেই কেন আবিষ্কার করলো? মোহ এবং মননের জীবনের দিনগুলো কেটে যেতে থাকলো হসপিটাল, ফোন আলাপ আর বিভিন্ন জল্পনা কল্পনায় ডুবে। ক্যালেন্ডার তারিখ আজ 17 সেপ্টেম্বর। সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে আজ, থামাথামির কোনো নামগন্ধই নেই। তার ওপর সকাল সকাল খুব কাছেই কোথাও জোরে বাজপাত হয়ে বাসায় কারেন্ট নেই হয়ে গিয়েছে। শীতল আবহাওয়ায় মোহর গায়ে কাটা দিচ্ছে। সেই ঠান্ডা ভাব দূর করতেই এখন পর্যন্ত 2 গ্লাস গরম দুধ খেয়ে ফেলেছে সে। এখন বসে বসে খেজুর খাচ্ছে। আজকে তার ব্লাড টেস্ট আছে। ব্লাড কাউন্ট নর্মাল আসাটা জরুরি, না হয় আবার তার কেমোর ডেট পিছানো হবে। মেয়েকে নিজ গরজে এটা সেটা খেতে দেখে শিহান কিছুটা স্বস্তিই পায়। এটাই তো চাই সে, মেয়ে দুটো ঠিকঠাক খাওয়া দাওয়া করুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। আজকে মননের সকাল সকাল হসপিটালে যাওয়াই হয়নি আর। হাফ ডে এর ছুটি নিয়েছে। এর পিছনে অবশ্য কারণও আছে।
তার এক দূর সম্পর্কের আত্মীয় আজ তাদের বাসায় আসবে বলেই জানিয়েছেন। ভদ্রলোক সত্ত্বেও হজ করিয়ে ফিরে এসেছেন দেশে। দেশে ফিরে উনি একে একে সকল আত্মীয়দের বাসাতেই যাচ্ছেন দেখা করতে। কায়সার পরিবারের সকল পুরুষরাই তাই আজ বাসায় উপস্থিত। টুনির মাও সকাল থেকে অতিথির জন্য বিভিন্ন পদের রান্না সেরে রেখে গিয়েছেন। এখন কেবল অতিথির অপেক্ষা। মেহমান এলেন দুপুর 12টা নাগাদ। লিভিং রুমটা পুরুষদের আলাপে জমে উঠল। মনন অবশ্য বড়দের মাঝে নীরব শ্রোতাই কেবল। তাকে শুধু যতটুকু প্রশ্ন করা হচ্ছে তার বিপরীতে জবাব দিচ্ছে সে। তবে এই চুপচাপ বসে থাকা মননের কান খাড়া হয় ভদ্রলোকের কথায়। ভদ্রলোক একটা ব্যাগ মননের দাদুর হাতে তুলে দিয়ে বলে, আঙ্কেল, হজ থেকে ফেরার সময় সবার জন্যই খুব সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি আমি। এখানে আপনাদের জন্য জয়নামাজ, খেজুর এবং জমজম কূপের পানি রয়েছে। আপনি কবুল করলে খুশি হব। মননের দাদু আলী আকবর সাহেব উপহার পেয়ে আপ্লুত হলেন। দোয়া দিয়ে বললেন, আল্লাহ তোমার হজ কবুল করুক। মননের মনোযোগ আটকে রইল কেবল ব্যাগের ভিতর থাকা জমজম কূপের পানির বোতলের প্রতি। এই খাস পানিতে বিশেষ রহমত আছে বলে জানি মনন। সুস্থতার নিয়মত করে এই পানি পাঠ করলে আল্লাহ পাক বান্দার নিয়ত কবুল করে দেন অনেক সময়। সুতরাং এই পানি তাদের থেকেও বেশি আরেকজনের প্রয়োজন। মনন সুযোগের অপেক্ষায় রইল। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, মনন সেই সুযোগে ব্যাগ থেকে পানির বোতলটা সকলেই আড়ালেই লুকিয়ে ফেলল। আজকে মোহ শায়লা আন্টির সঙ্গে হসপিটালে এসেছে। যদিও শিহানের আসার কথা ছিল, কিন্তু একটা জরুরি মিটিং পড়ে যাওয়ায় তার আসাই সম্ভব হয়নি। অপরদিকে মায়ের পরীক্ষা সামনে, তাই তার পড়া আছে বলে বাসায় দাদুর কাছে রয়ে গিয়েছে। সকল টেস্ট করিয়ে মোহ রিপোর্টের অপেক্ষায় আছে। রিপোর্ট এলেই ডক্টরের কাছেই যাবে সে। ততক্ষণ সে শায়লাকে ঘুরিয়ে ঘুরিয়ে হসপিটালের বিভিন্ন জায়গা চেনাচ্ছে। এই প্রথম ক্যান্সার হসপিটালে এলো শায়লা। অবাক চোখে সে চারিদিকে তাকাচ্ছে। হসপিটাল নয়, বরং এখানকার পেশেন্টদের দেখছে সে। প্রত্যেক দেখতে তাদের মোহর মতোই লাগছে। কি করুণ জীবন যুদ্ধের সাক্ষী এই হসপিটালটা। ভাবতেই শায়লার মন খারাপ হয়। মনে মনে প্রার্থনা করে রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা এই যুদ্ধে জয়ী করে দেয়। ঘুরতে ঘুরতে ক্যাফেটেরিয়াতে এসে বসে দুজন। মোহ শায়লার জন্য কফি অর্ডার দিয়ে নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মননকে মেসেজ দেয়। কি করছেন? বেশ কিছুক্ষণ পরেই রিপ্লাই আসে, ওপিডিতে আছি। আপনি কি করছেন? রিপোর্ট দেখানো হয়েছে? হুম, কেবল টেস্ট করিয়ে আসলাম। রিপোর্ট পেতে আরও ঘন্টাখানেক লাগবে। আন্টি সাথে এসেছেন আজ, ওনার সাথে ক্যাফেটেরিয়ায় বসে আছি। মিনিট 5 পরেই রিপ্লাই আসে, মোহ, ছাদে আসতে পারবেন কিছুক্ষণের জন্য? আমি কিছুক্ষণের জন্য সময় বের করে নিচ্ছি। মোহকে ভাবুক দেখা গেল। সে একবার আর চোখে শায়লার দিকে তাকায়। শায়লা তখন কফি খেতে খেতেই চারিদিকে চোখ বোলাচ্ছে। মোহ মননকে রিপ্লাই দিয়ে ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। শায়লাকে উদ্দেশ্য করে বলে, আন্টি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তুমি এইখানেই বসো, কোথাও যেও না। শায়লাও উঠে দাঁড়িয়ে বলে, আমিও তোমার সাথে যাব। ওয়াশরুমে আমার সাথে গিয়ে কি করবে তুমি? আমি বড় হয়েছি তো, একা ওয়াশরুমে যেতে অসুবিধা নেই কোনো। তুমি এইখানেই বসো, কফি খাও। বলেই মোহ শায়লাকে বুঝ দিয়ে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে আসে। কোনো মতে লুকিয়ে লিফটের কাছেই চলে যায়। মনে তার একটা প্রশ্নই জাগে, ডক্টর হঠাৎ দেখা করতেই চাইলো কেন? পরিবেশটা থমথমে, নিশ্চুপ। বৃষ্টি থেমেছে বেশ কিছুক্ষণ হলো। ছাদের মেঝেতে বৃষ্টির পানি জমে আছে। সেই প্রাণীর ওপর ধীরে সুস্থে পা ফেলে হাঁটছে মনন। হঠাৎই ঘাড় ঘুরিয়ে ফিরে তাকাতেই দেখতে পেল মোহকে। হাসলো মনন, এগিয়ে গিয়ে বলে, মাশাআল্লাহ, খুব খুশি মনে হচ্ছে আপনাকে। সামথিং হ্যাপেন্ড? মোহ বলতে আগ্রহী ছিল। মনন প্রশ্ন করতেই সে সঙ্গে সঙ্গেই বলা শুরু করে, জানেন, লিফটে আছে না, আমার সামনে একটা ভদ্র মহিলা দাঁড়িয়েছিল। ওনার কোলে একটা এত কিউট ছেলে বাচ্চা ছিল, হয়তো 1-2 বছর বয়স হবে। আমার দিকে তাকিয়ে গাল ভেঙে হাসছিল। পুরাই কুচিপুচিটু একটা। রসগোল্লার মতো খেয়ে ফেলতে মন চাচ্ছিল আমার। মনন লক্ষ্য করলো কথা বলতে বলতে মোহ গাল ভেঙে হাসছে। মননের জানা নেই ওই বাচ্চাটার হাসি কেমন ছিল দেখতে। তবে মোহর হাসির ধরন দেখে সে ধারণা করেই নিল একটা মনের কোণে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে কল্পনা করলো, যার হাসিটা হুবহু একদম মোহর মতো। মোহ আর তার বিয়ে হলে তাদের ছেলেও কি দেখতে এরকমই হবে? নিজের অবান্তর ভাবনা থেকে বেরিয়ে এসে মনন মৃদু হেসেই প্রশ্ন করে, বাচ্চা পছন্দ আপনার? না, খুব পছন্দও না, আবার অপছন্দও না, কিন্তু
সাধারণত বাচ্চারা আমার দিকে তাকিয়ে এইভাবে হাসে না কখনো, তাই ব্যাপারটা খুব মজার লেগেছে। আমি ফেরত আসার পরে ছেলেটা লজ্জা পেয়ে মায়ের কাঁধে মুখ গুজে আবার হাসতে থাকে। মোহর কণ্ঠে আনন্দে ঠিকরে পড়ছে। মনন না চাইতেও হাত বাড়িয়ে তাকে তাকায়। আজকে অলরেডি সে দুপুরের পর থেকেই শিফট শুরু করেছে, তার ওপর এখন আবার কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে এলো। এখানে বেশিক্ষণ থাকলে এসব ব্যাপারে সিনিয়রদের কানেই পৌঁছাবে, সেটা হবে আরেক উটকো ঝামেলা। তাই মনন বেশি কথা না বাড়িয়ে সরাসরি নিজের হাতের পানির বোতলটা মোহর দিকে এগিয়ে দিয়ে বলে, রাখুন। মোহ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে জানতে চায়, পানি দিয়ে কি করব? জমজম কূপের পানি এটা। সুস্থতার নিয়ত করে বিসমিল্লাহ বলে খেয়ে নিবেন। আমরা ডাক্তাররা তো শুধুমাত্র ওসিলা। সুস্থতার নিশ্চয়তা সম্পূর্ণ আল্লাহর হাতে। মোহ অবাক হলো। মুখ দেখেই বোঝা যাচ্ছে এরকম কিছু হবে সে আশাই করেনি। অপ্রস্তুত গলায় প্রশ্ন করে, আমার জন্য? হ্যাঁ, আপনার জন্যই। মোহ কিছুক্ষণ থম মেরেই মননের দিকেই তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না তার আর মননের মাঝে না থাকা সম্পর্কটা এত গভীর কবে হলো। নিজের 17 বছরের এই জীবনে এত চমৎকার কোনো উপহার কি মোহ কখনো পেয়েছিল? কেউ দেয়নি এরকম উপহার। অনাকাঙ্ক্ষিত বৃষ্টি এসে যেমন শহরটাকে ভিজিয়ে দিয়ে যায়, ঠিক সেরকমই অনাকাঙ্ক্ষিতভাবেই মোহ উপলব্ধি করলো এই লোকটার তার প্রতি শুধু মায়া নেই, আরও কিছু আছে এই লোকের মনে, গভীর কিছু, অদৃশ্য কিছু। মনন মৃদু সুরে ডাকে, মোহ। মোহ হাত বাড়িয়ে বোতলটা নিল, অতঃপর কিছু না বলে নীরবেই সেখান থেকেই প্রস্থান করলো। মনন অবাক হয়, পিছু ডাকে, মোহ ফিরে তাকায়ই না। মনন দ্বিধায় পড়ে যায়, সে কি ভুল কিছু করেছে? মোহ কি তার কোনো আচরণেই কষ্ট পেল? মনন বুঝতে পারে না সে কি করেছে, তবে মনে মনে দোয়া করে যেন তার দ্বারা এই মেয়েটা কখনো কষ্ট না পাক। চারিদিকে প্রগাঢ় নিস্তব্ধতা। একটা ডায়েরি হাতে বিছানায় বসে আছে মোহ, অমনোযোগী দৃষ্টি টেবিলে রাখা পানির বোতলটার দিকে। একটা লম্বা সময় সে বোতলটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে কলমের সাহায্যে ডায়েরিতে কিছু একটা লিখতে ব্যস্ত হয়ে পড়ে। প্রথমে সে স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে তার মুখশ্রীতে করুণ বিষণ্ণতা এসে ভর করে। সেই বিষণ্ণতা সময়ের সঙ্গে নীরব কান্নায় রূপ নেয়। মোহর গাল বাড়িয়ে নামা অশ্রু জলে ভিজে যায় শুভ্র কাগজের পাতাটা, সাক্ষী হয় সপ্তাদশীর পাত ভাঙ্গা আবেগের। হঠাৎ ফোনটা বেজে উঠতেই মোহর হাত থেমে যায়। সে পাশ ফিরিয়ে তাকাতেই দেখে স্ক্রিনেই মননীর নামটা। মোহ আবারও ধ্যানে মগ্ন হয়। ফোনটা বাজতেই বাজতেই কেটে যায়, কিন্তু পরক্ষণেই আবারও বেজে ওঠে। এবার মোহ ফোনটা হাতে তুলে নিয়ে সুইচ অফ করে দেয়। অতপর সে আবারও কাঁদল। ডায়েরিতে মুখ গুজিয়ে লম্বা সময় পর্যন্ত কাঁদল। এতটা হতভাগ্য নিয়ে পৃথিবীতে কেন এলো সে? কি হতো একটা মোহর অস্তিত্ব পৃথিবীতে বুকে না জন্মালে? এই বিশাল পৃথিবীতে মোহর অবদান কি? কোনো সফলতা বই এনেছে সে? কিছুই না, বরঞ্চ আরও সকলের জীবনে একটা কষ্টের অধ্যায় হতে চলেছে সে। মোহ তো এমনটা চায়নি কখনো, তাহলে এরকমটা কেন হলো? আর কতগুলো মানুষকে সে কষ্ট দিবে? হুট করেই মোহর ফোন বন্ধ পেয়ে মননের ভয়টা সত্যিতেই রূপান্তরিত হয়। তার মানে সত্যি সামহাও সে মোহকে হার্ট করেছে, কিন্তু কিভাবে? মনন ভাবে খুব, কিন্তু উত্তর খুঁজেই পায় না। অনেকটা অসহায়ের মতো যখন মনন বিছানায় বসে নিজের মাথার চুল টানছে, ঠিক সেই মুহূর্তেই রুমের বাইরে থেকে চেঁচামেচির শব্দ পায় সে। আলী আকবর সাহেব চেঁচাচ্ছেন, পানের বোতলটা কোথায়? এই আরে বোতলটা কোথায়, খুঁজে দেখো। বোতলটা খুঁজে না পেয়ে চেঁচামেচির পরিমাণ আরও কিছুটা বেড়ে যায়। মননের শবর ফুরিয়ে এতেই সে উঠে রুম থেকে বের হয়। শীতল ঝড়ে নিজের দাদু এবং আব্বুকে উদ্দেশ্য করে সরাসরি বলেন, আমি নিয়েছি বোতলটা, লুকিয়ে নিয়েছি। আর কিছু জানতে চাও তোমরা? আরিফ সাহেব ততক্ষণে আন্দাজ করে ফেলেই ব্যাপারটা, কিন্তু আলী আকবর সাহেব বুঝতে না পেরে জিজ্ঞেস করে, লুকিয়ে নিয়েছো মানে? লুকিয়ে নেওয়ার প্রয়োজন ছিল কি? আমরা কি তোমার পানি খেতে নিষেধ করতাম? মনন এবার ক্লান্ত গলায় বলে, আমার জন্য নেইনি দাদু, একটা অসুস্থ মেয়ের জন্য নিয়েছি। ওই অসুস্থ মেয়েটাকে আমি ভালোবাসি, সুস্থ দেখতে চাই ওকে। ওকে সুস্থ দেখার জন্য কোনো সুযোগ হাতছাড়া করতে চাই না আমি। আলী আকবর সাহেব অবাক হন, অবিশ্বাস্যকর দৃষ্টি মিলিয়ে তাকিয়ে থাকেন। নিজের বিষয়টা দমি কিছুটা আগ্রহ নিয়ে জানতে চাইলেন, অসুস্থ বলতে কি অসুখ হয়েছে? ক্যান্সার 3rd স্টেজ, সার্ভাইভাল রেট 55%। আলী আকবর সাহেব বাকরুদ্ধ হলেন, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন। নাতিকে কি বলা উচিত বুঝে উঠতেই পারলেন না। অবশ্য ওনার কিছু বলতেও হলো না। তার পূর্বেই মনন নিজের রুম দিয়ে দরজা আটকিয়ে দিল।
আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। দিনটা আজ 21শে সেপ্টেম্বর। নিজের কেবিনে বসে পেশেন্ট দেখতে ব্যস্ত মননের টেলিফোনটা হঠাৎ বেজে উঠল। পেশেন্টের অভিভাবকদের 1 মিনিটের জন্য এক্সকিউজ মি বলে মনন টেলিফোনটা তুলে কানে ধরে। হ্যালো। ডক্টর ওয়াসিফ কায়সার মনন। জি বলুন। স্যার, আপনি একজন পেশেন্টের অ্যাডমিট হওয়ার আপডেট জানতে চেয়েছিলেন। পেশেন্টের নাম মেহিনামা ফেরদৌস মহু। আজকে অ্যাডমিট হয়েছে উনি 10th ফ্লোর, রুম নাম্বার 1007। থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। মাই প্লেজার। মনন টেলিফোনটা কান থেকে নামিয়ে আবার পেশেন্ট দেখতেই ব্যস্ত হয়ে পড়ে। তার মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। দেখে মনেই হচ্ছে না যে গত 6টা দিন ধরে সে ঠিকঠাক ঘুমাতেই পারছে না। হৃদয় ব্যাকুল হয়ে আছে কাউকে এক নজর দেখার জন্য, তার কণ্ঠ শোনার জন্য। গত 6টা দিনেই মনন কতবার যে হসপিটালের ওয়েবসাইটে লগ ইন করে মোহর ফাইলের আপডেট চেক করেছে সেটারও হিসাব নেই, কিন্তু কোনো আপডেটই পায়নি সে। অর্থাৎ এই কদিনেই মোহর ওপিডি টেস্ট কেমো কিছুই ছিল না। সন্ধ্যা নামার আগ মুহূর্ত পর্যন্ত মনন বসে সবগুলো পেশেন্টকে দেখে শেষ করে। একেবারে হাতের সব কাজ মিটিয়ে উঠে দাঁড়ায়। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় 5:45। মনন রওনা হয় একজনের মুখোমুখি হতে। যথেষ্ট হয়েছে, তার জানতেই হবে মোহর সমস্যাটা কোথায়। মোহকে কেবিনে রেখে শিহান গিয়েছে হসপিটালের ডিসপেন্সারিতে। মোহর কিছু ওষুধ প্রায় শেষ পর্যায়ে, সেগুলো নেওয়ার উদ্দেশ্যে। মোহ তখন কেবিনে একা বিছানায় এক ধারে পা ঝুলিয়ে বসে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ পেতেই সে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকায়। দেখে একজন ওয়ার্ড বয় এসে হাজির হয়েছে। মোহ সামনে এগিয়ে এসে তার দিকে একটা চিরকুট এগিয়ে দিয়ে বলে, স্যার দিতে বলেছে। মোহ চিরকুটটা নিতেই ছেলেটা চলে গেল। মোহ অনুমান করতেই পারে স্যার সম্বোধন করা ব্যক্তিটা কে হতে পারে। সে চিরকুটটা খুলতেই সেখানে চিরপরিচিত ডক্টরদের মতো বিশ্রী হাতের লেখা দেখতে পায়। চিরকুট দেওয়ার জন্য দুঃখিত নই, আপনি আর কোনো যোগাযোগের উপায় রাখেননি। ছাদে আসুন 5 মিনিটের জন্য। আপনার আসতে ইচ্ছে না করলে অসুবিধা নেই, আমি তাহলে কেবিনে চলে আসব। দেখুন আপনার যা মন চায়। মোহ বিস্মিত হয়ে চিরকুটটা কয়েকবার পড়ে। এই লোক মোহকে হুমকি দিল? এতটা বেপরোয়া হয়ে পড়েছে কখন, কবে? মোহ আগেই কেন টের পায়নি? শিহানের ফিরতেই হয়তো কিছুটা সময় লাগবে, তাই মোহ অপেক্ষা না করে দ্রুত উঠে দাঁড়ায়। চিরকুটটা হাতে নিয়ে রওনা হয় ছাদের উদ্দেশ্যে। বৃষ্টি বিরতি নিয়েছে কিছুক্ষণ হলো। সন্ধ্যা নেমে আসা শহরটার কোনায় কোনায় কৃত্রিম আলো জ্বলে উঠেছে। মোহ এলো ক্ষিপ্ত গতিতে, এসেই মননের হাতে চিরকুটটা ধরিয়ে দিয়ে কিছুটা চেঁচিয়ে উঠল, এই মনন, ভয় নেই আপনার? হুমকি দেন আমাকে। মনন প্রত্যুত্তর করলই না, নীরবে দেখল মোহকে। নীরবে শুনল নিজের নাম। মোহর এই নীরবতা পছন্দই হলো না। জানতে চাইল, ডাক্তার না আপনি? আপনার কাজ নেই আর আমার পেছনে কেন পড়লেন? ফোন বন্ধ করেছেন কেন? কিছু করেছি আমি? কষ্ট পেয়েছেন আপনি? মোহ উত্তর দিতেই পারে না। কি বলবে এসে? কেন মননের সঙ্গে দ্রুত রাখতে চাইছে সে? মননের ভালোর জন্যই তো। মনন তো বুঝবে না এটা। মনন আবার প্রশ্ন করে, মোহ সমস্যা কোথায় সেটা বলুন প্লিজ। না বললে আমি বুঝতে পারছি না। আপনি বলুন, আমি শর্ট আউট করার চেষ্টা করছি। অনাকাঙ্ক্ষিত কিছুতে জড়ানোর আগে লাগাম টানা উচিত আমাদের। আমি ইতিমধ্যে বাবা আর মায়ের কষ্টের কারণ হয়ে আছি। আমি চাচ্ছি না আপনারও কষ্টের কারণ হই। এই সামান্য... মোহ থেমে যায় হঠাৎ, চোখ বন্ধ করেই বুকে হাত রাখে ঠিক ব্যান্ডেজটার উপর। মনন লক্ষ্য করে এই ব্যাপারটা। চেহারার উদ্বেগতা এসে ভিড় করলো, প্রশ্ন করলো, কি হয়েছে মোহ? আর ইউ অল রাইট? নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেই মোহ বলল, কিছু হয়নি, আমি যাই। আপনি প্লিজ আর দেখা করতে চাইবেন না আমার সাথে, প্লিজ। মোহ যেন তাড়াতাড়ি কথা শেষ করে পালাতে চাইল। মনন সুযোগই দিল না। বাধা দিতে মোহর হাতটা ধরল। সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। মনন বিস্ময় নিয়েই বলল, এই এই আপনার জ্বর কখন থেকে? বলেননি কেন? মোহকে অস্থির দেখালো। এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে। আবারও হাতটা বুকের ডান পাশেই ব্যান্ডেজের উপরে রাখলো। মনন কণ্ঠে অস্থিরতা নিয়েই জানতে চাইল, ব্যথা হচ্ছে? বুকে ব্যথা হচ্ছে আপনার? কি হচ্ছে প্লিজ বলুন আমাকে। মোহ অস্পষ্টে কেবল বলতে পারলো, জ্বলছে। বলেই তার শরীরটা টলিয়ে পড়ল। মনন দ্রুত সামনে নিল। মুহূর্ত অপেক্ষা না করে পাজা করে তুলে নিল মোহকে। মোহ জ্ঞান হারায়নি, তবে হুট করে অস্বাভাবিক লাগছে তার। ব্যান্ডেজের ভেতরটা জ্বলছে খুব। মনে হচ্ছে একটা জ্বলন্ত আগ্নিকুণ্ড রাখা এই ব্যান্ডেজের আড়ালে। মোহকে নিয়ে কেবিনে পৌঁছাতেই মননের সর্বোচ্চ 5 মিনিট লাগলো।
পথে সকলে অবাক হয়ে দেখছিল একজন ডক্টর একটা রমণীকে কোলে তুলে হন্য হয়ে ছুটছে। মননকে দৌড়ে কেবিনের দিকে যেতে দেখে তার পিছনে পিছনে নার্সরাও ছুটে এলো। মনন চেঁচিয়ে বলল, পোর্ট সার্জনকে খবর দাও। একজন নার্স ছুটে গেল কাউন্টারে মোহর সার্জনকে ইনফর্ম করতে। মনন মোহকে বিছানায় শুইয়ে দিতে দ্রুত চিৎকার করে বলতে লাগলো, গ্লাভস আর ক্লিনিং এইড কিট নিয়ে এসো। নার্সরা কিছুটা অপ্রস্তুত হয়। মনন কি করতে চাইছে বুঝতেই পারছে না তারা। মননের আদেশ পালন করাও কতটুকু ঠিক হবে তা নিয়েও তারা সন্দিহান। কারণ হাজার হোক মনন এই পেশেন্টের ডক্টর নয়। তবে মননের ধমকের তোপে তারা বেশি কিছু ভাবার সময় পেল না। একজন কিট আনতে ছুটে গেল, আরেকজন দ্রুত গ্লাভস এনে মননের হাতে পরে দিতে থাকলো। মনন মোহর দিকে তাকিয়ে বলতে থাকে, এই মোহ, কিচ্ছু হবে না, আপনি রিল্যাক্স থাকুন। মোহ রিল্যাক্স হতেই পারল না। জ্বর তো তার আগেও এসেছে, এরকম তো অনুভূতি হয়নি। ব্যান্ডেজের ভিতরে অনুভব করা উত্তাপটা মোহ মুখ ফুটে বলতেই পারল না। ভয়ে তার চোখ গড়িয়ে পানি পড়ছে। মনন দ্রুত একজন নার্সকে বলল মোহর স্ক্রাবটা সরাতে মাথা থেকে। ততক্ষণে আরও একজন নার্স নিজের হাত স্যানিটাইজ করে গ্লাভস পরে তৈরি। নার্সকে মোহর জামার গলাটা কিছুটা নিচে নামাতে ধরে রাখতে বলে মনন অতি সাবধানে দ্রুত ব্যান্ডেজটা খোলো। ব্যান্ডেজের উক্ত করতেই সে ভয়ত দৃষ্টি মিলেই তাকিয়ে রইল। নার্সরাও ভীত হলো। মনন আবারও চেঁচিয়ে ওঠে, ডক্টর কোথায়? নার্স ইতিমধ্যেই পোর্ট সার্জনকে কল করেছে। ডক্টর এক্ষুনি আসছে জানিয়েছে। তবে অশান্ত ক্ষিপ্ত মননকে সেটুকু বলার সাহসও পেল না সে। মোহ চোখ মিলে নিজেও লক্ষ্য করলো তার বুকের ডান পাশের স্যালাইনের জায়গাটা। দেখলো জায়গাটা লাল হয়ে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। স্যালাইনের জায়গাটায় পানি জমিয়ে ফুলে আছে। মোহ আর ঠিক থাকতেই পারল না, ভয়ে চিৎকার করে কান্না করে উঠল। মনন আরও অশান্ত হয়ে পড়ে। মোহর কাল ধরেই বলে, কিচ্ছু হয়নি, ইনফেকশন সম্ভবত, ঠিক হয়ে যাবে, প্লিজ শান্ত হন আপনি, শান্ত হন মোহ। ডক্টর আসার পূর্বেই শিহার এসে উপস্থিত হলো। কেবিনের ভেতর অশান্ত নার্স এবং ডক্টরকে দেখিয়ে ভরকালো। এগিয়ে এসে মোহর অবাক দেখতেই তিনি নিথর হয়ে চেয়ে রইলেন। মোহর কান্নার মাঝে লক্ষ্য করলো শিহানকে। এই প্রথম যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মায়ের নাম ছেড়ে বাবাকে ডাকলো, বাবা, বাবা, কি হচ্ছে আমার? বাবা, প্লিজ কিছু করো বাবা। শিহান পাথরের মতো দাঁড়িয়ে রইল। এগিয়ে যেতেই পারল না, মেয়ের ডাকে সাড়া দিতেও পারল না। মোহ চোখ খিচে বদ্ধ করে আবার চিৎকার করতে থাকে। শিহান সভ্যতাও ফিরে পায়, দৌড়ে এগিয়ে যায় মেয়ের মাথার কাছাটায়, হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হয়েছে মা? কি হচ্ছে তোমার? কোথায় ব্যথা হচ্ছে? বুকে ব্যথা হচ্ছে? প্রশ্নগুলো করতে করতে শিহান অনুভব করলো মোহর তীব্র জ্বর। এতটাই তীব্র যে মনে হচ্ছে শিহানের হাতের তালু সেই জ্বরের উত্তাপেই পড়ে যাচ্ছে। শিহান চেঁচালো, সবার উপর চেঁচালো, কি হয়েছে আমার মেয়ের? ঠিক ছিল ও, হঠাৎ কি হলো ওর? শিহানের প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেলই না কেউ। ততিমধ্যেই ডক্টর এসেই হাজির হলো। মোহর সার্বিক পরিস্থিতি দেখে তিনি চিন্তিত হলেন। নির্দেশ দিলেন দ্রুত মোহকে নিয়ে প্রয়োজনীয় একটা টেস্ট করাতে। রিপোর্টটাও যেন আর্জেন্ট পাঠানো হয়, সেই জন্য কল করে জানালেন নির্দিষ্ট অথরিটিকে। মোহকে ধরে বেড থেকে নামিয়ে নিয়ে একটা হুইল চেয়ারে বসানো হলো। নার্স দুজন ফাইল হাতে হুইল চেয়ার নিয়ে ছুটলো। তাদের সঙ্গে ছুটলো শিহানও। মনন পিছায় যায়নি, বরং ডক্টরের সঙ্গেই রইল। একান্তেই প্রশ্ন করলো, ইনফেকশন হয়েছে বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক হয়ে যাবে তো, তাই না? ডক্টর জানালো, বাহির থেকে দেখে তো অবস্থা ভয়ঙ্কর মনে হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত বোঝা যাবে, কিন্তু ইমিডিয়েট সার্জারি করতে হবে এটা নিশ্চিত। পানি জমে গিয়েছে। পোর্টে ইনফেকশন হওয়াটা কতটা রিস্ক আপনি তো জানেনই। বলেই ডক্টর সেখান থেকেই প্রস্থান করলো। ওনার হাতে ফুরসাদ নেই, এখনই নিজের টিম নিয়ে প্রস্তুত হতে হবে ওনার। মোহর কেসটা নিয়ে আলোচনাও করতে হবে। মনন দেয়ালের সঙ্গে ঠেস মিলিয়ে দাঁড়িয়ে নিজের হাত থেকে গ্লাভসগুলো খুলল। পকেট থেকে ফোন বের করে কল করলো আলী আকবর সাহেবকে। সরাসরি আবদার করে বসে, আমি একটা সার্জারি অ্যাটেন্ড করতে চাই দাদু। ওটিতে দূরে দাঁড়িয়ে থাকবো, কাউকে বিরক্ত করব না। তুমি প্লিজ ব্যবস্থা করে দাও, আমি না শুনতে চাই না। মোহর খবর পেয়ে মায়া ছুটে হসপিটালে এলো। রাত তখন 8টা বাজে প্রায়। মোহকে ওটিতে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। পরনে জামা বদলে দেওয়া হয়েছে ইতিমধ্যে। মায়া ওটি এরিয়ার কাছে আসতেই শিহানকে দেখতে পেল। ছুটে গিয়ে বাবাকে ধরে কাঁদতে কাঁদতেই প্রশ্ন করে, আমার বোন কোথায়? কি হয়েছে ওর? ওর সার্জারি কেন করবে? শিহান উত্তর দিতেই পারল না। তার আগেই দেখা গেল মুখে নিয়ে যাওয়া হচ্ছে। পেশেন্ট বেডটা ওটির ভেতর প্রবেশ করার পূর্বেই মায়া দৌড়ে গেল। মোহর হাত ধরে বলে, প্যারা নিবি না তুই, একদম ঠিক হয়ে যাবি। আমরা সবাই দোয়া করব।
কাঁদতে কাঁদতে মোহর গলা বসে গিয়েছে। সে ক্ষীণ স্বরে কিছু একটা বলে। মায়া স্পষ্ট কথাটা বুঝতে না পেরে মাথা নুয়ে আনে। এবার মোহর কথাটা বুঝতে পারে সে। প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ পায় না। এর পূর্বেই মোহকে ভিতরে নিয়ে যাওয়া হয়। মায়া একটি বেঞ্চিতে গিয়ে বসে কাঁদতে থাকে। শিহান দূরে দাঁড়িয়ে দেখে তা। নিজেকে অসহায় মনে হয় তার। দুই মেয়ের এক মেয়েরও কষ্ট দূর করার ক্ষমতা নেই তার কাছে। এতটা জঘন্য কেন সেই বাবা হিসেবে? ওটিতে ঢোকার আগ পর্যন্ত মোহর চোখ অজান্তেই বারবার একজনকেই খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু না, মানুষটাকে কোথাও দেখতে পায়নি সে। মানুষটাকে কি দেখার সুযোগও হবে না তার? ওটি রুমের মধ্যেখানে সার্জারির জন্য নির্ধারিত বেডটায় মোহকে বসানো হয়। দুজন নার্স তাকে একটা পর্দার মতো কাপড় দিয়ে আড়াল করে দেয়। আরেকজন নার্স তার হসপিটাল গাউনটা খুলতে সাহায্য করে। এতে যন্ত্রণার মাঝেও মোহর অস্বস্তি কাজ করছিল। উক্ত সম্পূর্ণ উন্মুক্ত হয়ে নার্সদের সামনে বসে থাকতে তার জড়তা কাজ করছিল। তার ওপর ওটি ভর্তি ৬-৭ জন পুরুষ ডাক্তার, কিন্তু নার্সদের মাঝে কোনো ভাবান্তর দেখাই গেল না। এটা তাদের নিত্যদিনের কাজ। মোহ বেটে সোজা হয়ে শুতেই তার পুরো শরীর একটা সবুজ পাতলা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। এইবার নার্সরা পর্দা সরিয়ে দিল। মোহ দেখল না কিছু। সে ইতিমধ্যেই চোখ খিচিয়ে বন্ধ করে ফেলেছে। জাগতিক সকল চিন্তা তার মস্তিষ্কে এসে ভর করেছে। একবার মায়ার কথা মনে পড়ছে, একবার বাবার, একবার। ভয় পাবেন না। কানের কাছে ফিসফিসিয়ে বলা কথাটুকু শুনি মোহর ভাবনা উধাও হয়ে গেল। সে চমকে চোখ মেলিয়ে তাকায়। তার পাশে দাঁড়ানো সার্জিক্যাল অ্যাফ্রোড মাস্ক পরা লোকটাকে চিনতে ভুল হলো না তার। চিনতে পেরে মোহ বুক পর্যন্ত টানা কাপড়টাকে টেনে গলা পর্যন্ত তুলতে চাইল। মনন তাকে বাধা দিয়ে বলেই, ডক্টর হিসেবে আছি আমি। আমার দৃষ্টিতে আপনি শুধুমাত্র পেশেন্ট এখন। প্লিজ বি কমফোর্টেবল। মননের কথাই মোহ ভুলল না। সে জানে মনন ডাক্তার হিসেবে ওটিতে উপস্থিত নয়। সে মোহর জন্যই এসেছে। মোহ তার কাছে শুধুমাত্র পেশেন্ট নয়, মোহ কোনো কালই এই লোকটার পেশেন্ট ছিলই না। মনন আরেকবার তাকে আশ্বস্ত করেই বলেই, ভয় নেই, এখনো আমি আছি। চোখ খুলেও আইসিইউতে সবার আগে আমাকে দেখবেন। সুস্থ হন আগে, বোঝাপড়া বাকি আছে আমাদের। মোহ উত্তর দিতেই পারে না। না চাইতেও আরও একবার তার চোখ গড়িয়ে জল পড়তে থাকে। মনন নীরবে পাশেই দাঁড়িয়ে থাকে, একটুও নড়ে না। দুজনই তাকিয়ে থাকে একে অপরের দিকে। সেই ফাঁকে একজন ডক্টর এসে বহু খুঁজে শিরা বের করে মোহর হাতে ক্যানেলে পড়ায়। তারপর সেটার সাহায্যে চেতনানাশক ওষুধ ইনজেক্ট করে দেয়। ধীরে ধীরে মোহর মাথা ঝিমঝিম করতে থাকে। তবুও সে চোখ মিলে তাকিয়ে থাকার চেষ্টাই চালালো। যখন আর তাকিয়ে থাকতে পারে না, তখন অস্পষ্টে বলে, আমি আর চোখ খুলবো না, আপনাকেও দেখবো না, আপনি অপেক্ষা করবেন না। মনন শুনলো সবটা, কিছু বলল না। মোহ ঘুমিয়ে পড়তে ডাক্তাররা সার্জারি শুরু করতে এগিয়ে এলো। মনন তাদের বিরক্ত করে না। ধীরে ধীরে পিছিয়ে গিয়ে ওটির একটা কোণায় দাঁড়িয়ে থাকে। দূর হতেই দেখতে থাকে মোহর বুকে চলমান কাটাছেঁড়া। মনন হঠাৎ অনুভব করলো তার বুকটা চলছে। কাটাছেঁড়া তারও বুকে চলছে। কেউ দেখছে না সেটা। মনন কাউকে দেখাতে পারবেই না। তার বুকের এই কাটাছেঁড়া মোহ বাঁধে কেউ সারাতেই পারবে না। মৃত্যুর সময় রাত 9টা বেজে 3 মিনিট। ফাইলে ডেট টাইমটা নোট করে নিয়ে ওটি থেকে বেরিয়ে গেল একজন নার্স। তার পিছু পিছু ডাক্তাররাও বেরিয়ে যেতে নিল, কিন্তু দরজার কাছে গিয়ে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে দেখল ওটির এক গড়িয়ে বেঁচেতে বসে থাকা বিধ্বস্ত মননকে। এক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করিয়ে তাকিয়ে আছে বেডের উপর থাকা ডেড বডিটার দিকে। সবার মাঝে ফিসফিস শোনা যাচ্ছে। কানা ঘোষা করছে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ডক্টর ওয়াসিফকে নিয়ে। সেই ডক্টর যে কিনা এক পেশেন্টের মৃত্যু স্বচক্ষে দেখে কেবল দিশেহারার মতো সবাইকে অবাক করে দিয়ে মেঝেতে ধক করেই বসে পড়ল। ডক্টররা সবাই বেরিয়ে যায় একে একে। মনন আপন জায়গায় হঠাৎ ভঙ্গিতেই বসে রয়, অনেকটা পাথরের মতো, অনুভূতি শূন্য। একজন নার্স এগিয়ে এসে ডাকে, ডক্টর। ওয়াসিফ শোনে না তা। জগতের কারো ডাকে তার কানেই পৌঁছাচ্ছে না। ব্যর্থ নার্স সরে যাওয়ার কিছুক্ষণ পর মনন নিজেই উঠে দাঁড়ায়, এগিয়ে যায় বেডটার কাছে। দেখে মোহর ফ্যাকাশেই মুখটা, চোখের কাটি সে এখনও পানি জমেই আছে। মনন হাত বাড়ে মুছে দিতে, কিন্তু হুট করে হাত থেমে যায় তার। ছয় না আর মোহকে কেন ছুবে? ওই মেয়েটা অপেক্ষা করেনি। মননের সঙ্গে বৈধ সম্পর্কে জড়ানোর অপেক্ষাটুকু অবধি করেনি। তাহলে কোর অধিকার বোধ থেকেই মনন ওই মেঘের চোখের পানি মুছবে? মন ব্যর্থায় ক্লান্ত মনন বেরিয়ে এলো উটি থেকে। বাইরে বেরিয়ে আসতেই দেখল মোহকে ব্রেঞ্চেতে বসে বুক ভাসিয়েই কাঁদছে। মনন বেশ কিছুক্ষণ থমকেই দাঁড়িয়ে রইল।
উপলব্ধি করলো এইটা মোহ না, মোহর বোন মায়া। বোন হারানোর ব্যথায় কাঁদছে। মনন আবার মাথা নুয়ে হেঁটে সেখান থেকে প্রস্থান করে। শিহান মায়ার মাথায় হাত রাখে। মায়া তখনও হাউমাউ করে কাঁদছে। হঠাৎ মাথায় বাবার হাতের ছোঁয়া পেতে সে আহাজারি করে বলে, আমাকে তোমার খেয়াল রাখতে বলে গিয়েছে ও তোমাকে অনেক ভালোবাসতো বাবা, অনেক। শিহানের মনের অবস্থা কেউ ব্যাখ্যা করতেই পারল না। সন্তান হারানোর যন্ত্রণা কখনো সব দিয়ে ব্যাখ্যা করাও যায় না। কেবল সে যে হারায় সেই অনুভব করতে পারে তা। শিহানের কেবল মনে হলো তার অর্ধেকটা কলিজা বোধহয় কেউ কেটে নিয়ে গেল। বাকিটা জীবন তার এই অর্ধেক কলিজা নিয়েই চলতে হবে। কেবিন নং 1007টা পেশেন্ট শূন্য পড়ে আছে, অথচ আজ দুপুরেও এই কেবিনে একজন পেশেন্ট ভর্তি হয়েছিল। সন্ধ্যা থেকেই তার কেমো শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তা আর হলো কই। তার আগেই পেশেন্টটা দুনিয়া ছেড়েই চলে গেল। হাহাকার করা বুক নিয়ে মনন বসে রইল কেবিনের বেডটায়। যে বেডটায় শুয়ে মোহ তরপাচ্ছিল সেই বেডটায়। চশমার আড়ালে ভেজা চোখ জোড়া জ্বলছে মননের। মোহ যে সম্পূর্ণ মননকেই অসম্পূর্ণ করে রেখে গেল, সেই দায় মোহ কিভাবে এড়াবে? এই যে মননের সঙ্গে মোহর বোঝাপড়া অসম্পূর্ণই রয়ে গেল, এই দায় কি শুধু এবং শুধুমাত্র মোহর না? মোহ যে মননের কত বড় সর্বনাশ করলো এই খবর কি পৃথিবী জানে? মননের যে একটা অপ্রেমের গল্প আছে সেটা কি পৃথিবী জানে? বুক ব্যথা করার মতো একটা গল্পের কি এখানে শেষ হলো? হয়তো না। কেবিন ক্লিন করতে আসা একজন স্টাফ হঠাৎ কেবিনের ডয়ারে একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল সে। কেবিনে উপস্থিত মননের দৃষ্টি এড়ায় না তা। ক্লান্ত স্বরে বলে, কি ওটা? জানি না স্যার, পেশেন্টের জিনিস হয়তো, ওনার পরিবারের মানুষরা হয়তো এটা নিতে ভুলে গিয়েছে। এখানে নিয়ে এসো। স্টাফ এসেই ডায়েরিটা মননের হাতে দিয়েই চলে যায়। মনন বেশ কিছুক্ষণ ডায়েরিটার দিকেই তাকিয়ে থাকে। অতঃপর ধীর গতিতে ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় নীল কলমের কালি দ্বারা লেখা একটা নাম চোখে পড়ে তার। বলে, মোহ।